1526 সালের এপ্রিল মাস, ভারতীয় উপমহাদেশে রাজনৈতিক অস্থিরতার সময়কাল। দিল্লির সালতানাত তখন শক্তিশালী বলে মনে হলেও ভেতরে ভেতরে তা ভেঙে পড়ছিল। লোদিদের শাসন, বিশেষ করে ইব্রাহিম লোদির কঠোরতা, অভিজাতদের প্রতি অবিশ্বাস এবং বারবার বিদ্রোহ দমনের কৌশলে সব মিলিয়ে এক অস্থির পরিবেশ সৃষ্টি করেছিল। ঠিক সেই সময় কাবুল থেকে উঠে আসছিল এক নতুন শক্তি, তৈমুরের বংশধর জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। পানিপথের সমতল ভূমি হতে যাচ্ছিল সেই সংঘর্ষের মঞ্চ, যেখানে একদিকে ছিল আফগান লোদিদের বিশাল বাহিনী, অন্যদিকে বাবরের সীমিত কিন্তু কৌশলগতভাবে সুসংগঠিত সেনা। ভারতীয় উপমহাদেশে দিল্লির সালতানাতের মুসলিম শাসনের যে ইতিহাস 1206 থেকে শুরু হয়ে 1857 সাল পর্যন্ত দীর্ঘ ইতিহাসের মধ্যে 1206 সাল থেকে শুরু করে 1526 সাল পর্যন্ত মোট 322 বছর হিন্দুস্তান কোনো একক মুসলিম রাজবংশের দ্বারা পরিচালিত হয়নি, বরং একাধিক মুসলিম রাজবংশ এই দীর্ঘ সময় হিন্দুস্তানকে শাসন করেছে। 1206 থেকে 1526 সাল পর্যন্ত হিন্দুস্তান নিয়ন্ত্রণকারী এই একাধিক তুর্কি আর আফগান মুসলিম রাজবংশের শাসনকে একত্রে দিল্লির সালতানাত বা দিল্লির সুলতান শাহী নামে অবহিত করা হয়। সাম্রাজ্যগুলো হলো মামলুক সালতানাত, খিলজি সালতানাত, তুগলক সালতানাত, সৈয়দ রাজবংশ আর লোদি রাজবংশীয় শাসন। দর্শক মণ্ডলী, দিল্লির সালতানাতের ইতিহাসে লোদি রাজবংশ একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। 1451 সাল থেকে 1526 সাল পর্যন্ত প্রায় 75 বছর দিল্লির সালতানাত শাসন করেছিল লোদি রাজবংশ। দিল্লির সালতানাতের ইতিহাসের ধারাবাহিক আলোচনায় লোদি রাজবংশের তৃতীয় সুলতান এবং শেষ সুলতান সুলতান ইব্রাহিম লোদির রাজত্বকালের শেষ সময়, অর্থাৎ তার রাজত্বকালের শেষ পর্ব শুনবার জন্য আমন্ত্রণ জানাচ্ছে আপনাদের। বাবর যখন পাঞ্জাব দখল করলেন, তখন থেকেই দিল্লি অভিযানের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছিল। দৌলত খান লোদির আহ্বান এবং আলম খান লোদির সমর্থনে তিনি ভারতের মাটিতে প্রবেশ করেন। তবে দিল্লি জয় করা সহজ কাজ ছিল না। ইব্রাহিম লোদির হাতে তখনও বিশাল সেনাবাহিনী, সংখ্যায় প্রায় 1 লক্ষ সৈন্য, 1000 যুদ্ধ হাতি। বিপরীতে বাবরের মাত্র 12,000 থেকে 15,000 সৈন্য, যদিও তারা ছিল অত্যন্ত সুপ্রশিক্ষিত এবং তুর্কি মঙ্গল যুদ্ধ কৌশলে অভিজ্ঞ। পানিপথ শহরের উত্তরে একটি বিস্তৃত সমতল ভূমি বেছে নেন বাবর। এই স্থানটি আদর্শ ছিল, কারণ সমতল জায়গায় তিনি তার নতুন যুদ্ধ কৌশল অর্থাৎ তোপ ও অশ্বরোহীদের সমন্বিত আক্রমণ ব্যবহার করতে পারবেন। লোদি বাহিনী ছিল প্রচলিত আফগান সামরিক রীতিতে সংগঠিত। বিশাল সংখ্যক অশ্বরোহী, পদাতিক এবং বিশেষ করে যুদ্ধ হাতি ছিল তার প্রধান ভরসা। হাতিগুলোকে লোহার বর্ম পরানো হতো এবং তাদের পিঠে কেল্লার মতো কাঠামো বানিয়ে তীরান্দাজ বসানো হতো। ইব্রাহিম বিশ্বাস করতেন সংখ্যার দিক থেকে তার বাহিনী অপরাজেয়। বাবর জানতেন সংখ্যায় তিনি দুর্বল, তাই বেছে নিলেন নতুন কৌশল। তিনি তার সেনাবাহিনীকে কেন্দ্র, বাম ও ডান দিকে ভাগ করে অটোমানদের তুলুগমা কৌশল ব্যবহার করেন। যুদ্ধক্ষেত্রে কাফেলার গাড়ি একে অপরের সঙ্গে শিকল দিয়ে বেঁধে প্রতিরক্ষা লাইন তৈরি করা হয়। প্রতিটি গাড়ির মাঝে ছোট ফাঁক রাখা হতো, যাতে অশ্বারোহীরা দ্রুত বের হয়ে শত্রুকে আক্রমণ করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তোপের ব্যবহার। ভারতীয় মাটিতে এই প্রথম এত বড় পরিসরে ব্যবহৃত হচ্ছিল তোপ। 1526 সালের 21 এপ্রিল ভোরের আলো ফুটতেই দুই বাহিনী মুখোমুখি হলো। ইতিহাস বলে যুদ্ধক্ষেত্রে তখন ধুলো আর ধোঁয়ার মিশ্রণে এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছিল। লোদি বাহিনীর বিশাল সেনা যখন এগোতে শুরু করে, মাটির কম্পনে চারদিক কেঁপে ওঠে। দূর থেকে বাবরের সেনারা সেই দৃশ্য দেখছিল, কিন্তু তাদের মনোবল ভাঙেনি। বাবর নিজে ঘোড়ায় চড়ে সৈন্যদের মধ্যে ঘুরে ঘুরে উৎসাহ দিলেন। তিনি বললেন, আমরা সংখ্যা কম, কিন্তু আমরা আল্লাহর সাহায্যে লড়ছি।
আজকের জয় মানে শুধু দিল্লি নয়, একটি নতুন যুগের সূচনা, একটি নতুন যুগের ইতিহাস তৈরি করার পথ। যখন ইব্রাহিম লোদির সেনারা অগ্রসর হলো, তখন বাবরের কামানগুলো থেকে প্রচণ্ড শব্দে গোলা ছুটে গেল। যুদ্ধ হাতিরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ল। অনেক হাতি পিছিয়ে গিয়ে নিজেদের সৈন্যদের পায়ে পিষে ফেলতে লাগলো। এটা ছিল যুদ্ধের মোড় ঘোরানো মুহূর্ত। এরপর বাবরের অশ্বরোহীরা দুই পাশ থেকে আক্রমণ চালায়। তাদের দ্রুত আক্রমণে লোদি বাহিনী বিভ্রান্ত হয়ে পড়ে। যদিও তারা সংখ্যায় ছিল বহুগুণ, কিন্তু সমন্বয়ের অভাব ও আতঙ্ক তাদের শক্তি দুর্বল করে দেয়। ইব্রাহিম লোদি হাল ছাড়ার মানুষ ছিলেন না। তিনি ঘোড়ায় চেপে সামনের সারিতে লড়াই করছিলেন। সমসাময়িক বর্ণনায় পাওয়া যায় তিনি অসাধারণ সাহসিকতা দেখিয়েছিলেন এবং শত শত সৈন্য তার চারপাশে নিহত হয়। কিন্তু যুদ্ধের ভাগ্য তখন বাবরের দিকে ঝুঁকে গেছে। শেষ পর্যন্ত ইব্রাহিম লোদির ঘোড়া নিহত হয় এবং তিনি মাটিতে পড়ে যান। বলা হয় শত্রুর হাতে ঘেরাও হয়ে তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়েছিলেন। এক আফগান সুলতানের এমন পরিণতি শুধু যুদ্ধক্ষেত্রে নয়, এক যুগের সমাপ্তির প্রতীক হয়ে রইল। যুদ্ধ শেষ হতে বেশি সময় লাগেনি। লোদি বাহিনী ভেঙে পড়ে পালাতে শুরু করলো। প্রায় 20,000 আফগান সৈন্য নিহত হয়েছিল এই যুদ্ধে। বাবরের ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে অনেক কম ছিল। বিজয়ের পর বাবর পানিপথে শিবির স্থাপন করেন এবং শীঘ্রই দিল্লির দিকে অগ্রসর হন। এদিকে ইব্রাহিম লোদির দাফন পানিপথেই সম্পন্ন হয়। আজও তার সমাধি সেখানে দাঁড়িয়ে আছে এক অস্থির যুগের স্মারক হিসাবে। পানিপথের যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ ছিল না, বরং এটি ভারতীয় ইতিহাসের মোড় ঘোরানো যুদ্ধ ছিল। যেমন এটি ছিল দিল্লির সালতানাতের আফগান শাসনের অবসান ঘটানো একটি যুদ্ধ। দ্বিতীয়ত, বাবরের বিজয়ের মধ্য দিয়ে ভারতে মোগল সাম্রাজ্যের সূচনা হলো, যা প্রায় 330 বছর স্থায়ী হয়েছিল। তৃতীয়ত, এই যুদ্ধে প্রথমবারের মতো কামান ও আধুনিক তুর্কি মঙ্গল কৌশল ব্যবহার হয়, যা ভারতীয় যুদ্ধনীতিকে আমূল বদলে দেয়। পানিপথের যুদ্ধ প্রমাণ করেছিল সংখ্যা নয়, কৌশলী যুদ্ধের আসল শক্তি। ইব্রাহিম লোধি সাহসী হলেও যুগের পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে পারেননি। অন্যদিকে বাবর তার মেধা, সংগঠন এবং নতুন প্রযুক্তির ব্যবহার দিয়ে ইতিহাসে এক নতুন অধ্যায় লিখলেন। এই যুদ্ধ শুধু একটি সাম্রাজ্যের পতন ঘটায়নি, বরং ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে এক নতুন যুগের সূচনা করেছিল। দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা শুনলেন ভারতীয় উপমহাদেশের একটি বিখ্যাত যুদ্ধ, পানিপথের যুদ্ধ। যে যুদ্ধে একদিকে দিল্লির সালতানাতের শেষ সুলতান ইব্রাহিম লোদি এবং অপর প্রান্তে আধুনিক অন্য একটি যুগের সূচনাকারী এবং মোগল রাজবংশের প্রতিষ্ঠাতা বাবর কিভাবে যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল এবং দুপক্ষের মধ্যে কিভাবে সংঘর্ষ হয়েছিল এবং শেষ পর্যন্ত ইব্রাহিম লোদি যুদ্ধের ময়দানেই মৃত্যুবরণ করেন, সেই ইতিহাস। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি এবং পরবর্তী পর্ব শুনবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের।